তো সিনেমার নাম হচ্ছে ব্যালেরিনা, যদিও সামনে কিছু ওয়ার্ডস রয়েছে ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ জন উইক, অর্থাৎ যাতে মানুষেরা বুঝতে পারে যে এটা জন উইকের ইউনিভার্সেরই সিনেমা। এখন জন উইকের ক্রেজ কেমন সেটা তো আপনারা জানেন, তবে এই সিনেমাটা কি সেই ক্রেজটাকে ম্যাচ করতে পেরেছে? ওয়েল, এই সিনেমাটাকে পরিচালনা করেছেন লেন ওয়াইসম্যান, যিনি এর আগে বেশ দুর্দান্ত কিছু সিনেমা বানিয়েছেন। আন্ডারওয়ার্ল্ড সিরিজের সিনেমাগুলো যেমন আপনারা জানেন, তারপর ডাই হার্ড রয়েছে। এছাড়াও এই সিনেমার এক মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আমাদের সুন্দরী অ্যানা ডে আরামাস। তো এবার কি শুরু করা যাক? হে গাইস, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি ব্যালেরিনা সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেইন করব। সো এই গল্পটা গড়ে উঠেছে ইভ মাকারো নামক একটা মেয়েকে নিয়ে, যার পিতা এবং মাতা দুটো আলাদা আলাদা ক্রিমিনাল অর্গানাইজেশনের হয়ে কাজ করে। এখন ব্যাপার হচ্ছে যে ইভের যে পিতা অর্থাৎ জ্যাভিয়ার, সে বুঝতে পেরেছে তাদের ফিউচারটা কি হবে, মানে তারা যে আন্ডারওয়ার্ল্ডে জড়িয়ে রয়েছে এদের ভবিষ্যৎ কোনোদিনই ভালো হতে পারে না। সেই কারণে সে তার মেয়েকে নিয়ে দূরে কোথাও চলে যেতে চায়, যাতে এই ক্রাইমের জগতের ছায়া তার উপরে না পড়ে। তবে যে কাদায় সে পা দিয়েছে সেখান থেকে ওঠা তো সম্ভব না, যেমনটা আমরা জন উইককেই দেখেছি। সো জ্যাভিয়ার তার মেয়ে ইভকে নিয়ে পালানোর চেষ্টা করে, আর সেই মুহূর্তে সেখানে কিছু দুষ্কৃতী হামলা করে। তাদের লিডার হচ্ছে চ্যান্সেলর, যে সরাসরি এসে জ্যাভিয়ারকে প্রশ্ন করে যে তার মেয়ে কোথায়। সেই চ্যান্সেলর এসেছে ইভকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আমরা এটাও জানতে পারি সেই জ্যাভিয়ারের আর একটা মেয়েও রয়েছে, মানে ইভের আর একটা বোন রয়েছে, তবে সে কোথায় সেটা আমরা এখনো জানি না। তবে ইভের মাকে তারা হত্যা করে ফেলেছে এবং এখন ইভের পিতার পালা। যদিও জ্যাভিয়ার সেখানে সাহস দেখায়, সেই গুন্ডাগুলোর সাথে লড়াই টড়াই তো করে, ফলে সেই চ্যান্সেলর পালাতে বাধ্য হয় সেখান থেকে। তবে সে যথেষ্ট ঘায়েল হয়। অবশ্যই অবশেষে সে মারা তো যায়, তবে সে তার মেয়েকে সেখান থেকে পালানোর একটা সুযোগ করে দেয়। এই লড়াইয়ের দরুন ইভ লক্ষ্য করে যে মানুষগুলো সেখানে হামলা চালিয়েছিল বা তার পিতাকে হত্যা করেছে, সেই মানুষগুলোর হাতে এক টাইপের মার্ক রয়েছে, ক্রসের মতন। যাই হোক, ইভের পিতা তো মারা গেছে, এখন কি হবে? ওয়েল, সেই মুহূর্তে ইভকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় আমাদের উইনস্টন, যে নিউ ইয়র্ক কন্টিনেন্টালের ম্যানেজার। এখন এই কন্টিনেন্টাল কি জিনিস, উইনস্টনের ভূমিকাটা কতটা সেখানে, এই সব কিছুই আমরা জন উইকের ইউনিভার্সেই আলোচনা করেছি। সম্পূর্ণ জন উইকের ইউনিভার্স, সেটার একটা আলাদা প্লেলিস্ট বানানো রয়েছে। এই উইনস্টনকে নিয়ে একটা আলাদা সিরিজও রয়েছে, সেটাও আমি এক্সপ্লেন করেছি। তো আপনি সেগুলো চেক আউট করতে পারেন, তাহলে এই ইউনিভার্সটাকে আরও ভালো বুঝতে পারবেন। যদিও এই ভিডিওতে আমি ব্রিফলি এই জিনিসগুলোকে এক্সপ্লেন করে দেবো। ইভের সম্পূর্ণ পরিবার তো মারা গেছে, সে সম্পূর্ণ অনাথ। সেই কারণে উইনস্টন ইভকে নিয়ে চলে যায় রাস্কারোমাতে। ইভের পিতা এই রাস্কারোমারই কিন্তু একজন মেম্বার ছিল। এই রাস্কারোমার একজন লিডার রয়েছে, যাকে তার ডাইরেক্টর বলে। একেও আমরা জন উইকের সিনেমাতে বহুবার দেখেছি। তো কি এই রাস্কারোমা? বেসিক্যালি এটা একটা ব্যালেট একাডেমি, মানে সাধারণ মানুষদের নজরে, তবে তলে তলে এটা একটা অ্যাসাসিনসদের ট্রেনিং গ্রাউন্ড। এখানে হত্যাকারীদের ট্রেনিং দেওয়া হয়, তাদেরকে তৈরি করা হয়। এই ইভের মতন জন উইকও একজন অনাথ ছিল এবং এই রাস্কারোমাতেই সে বড় হয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে এই উইনস্টনই কিন্তু জন উইককে এখানে এনেছিল। সো জন উইক এবং ইভের মধ্যে কিন্তু একটা বড় কানেকশন রয়েছে। একই সাথে এই রাস্কারোমা জাস্ট কোনো ছোটোখাটো গুন্ডাদের আড্ডাখানা না, কিন্তু যেমনটা আমরা দেখেছি যে এই সম্পূর্ণ জন উইক ইউনিভার্সে বেশ অনেকগুলো ক্রিমিনাল অর্গানাইজেশন রয়েছে। এরকমই 12টা অর্গানাইজেশন নিয়ে তৈরি হয়েছে হাই টেবিল, এবং এই রাস্কারোমা তারাও কিন্তু সেই হাই টেবিলের মেম্বার। যাই হোক, উইনস্টন তার কাজ করে দিয়েছে, ইভকে একটা নিরাপদ স্থানে রেখে দিয়েছে। ইভ তাকে ধন্যবাদ জানায়, তার পরিবর্তে উইনস্টন তাকে একটা গোল্ড কয়েন দেয়, যেটা ভবিষ্যতে ইভের প্রয়োজনে আসবে। এই জন উইক ইউনিভার্সে আমরা দেখেছি যে কারোর যদি কোনো ফেভার প্রয়োজন বা কোনো সাহায্য প্রয়োজন, তো সেখানে টাকা পয়সার বিনিময়ে নয়, গোল্ড কয়েনের বিনিময়ে কাজ হয়। তো সেই কয়েনটা ইভের ভবিষ্যতে কাজে আসবে। তো 12টা বছর কেটে গেছে, ইভ তো সেখানেই রয়েছে। বর্তমানে সে একটা ব্যালেরিনা, তবে তাদের ড্যান্সের প্র্যাকটিসগুলো খুবই এক্সট্রিম। স্বয়ং সেই ডাইরেক্টর সেটাকে অবজার্ভ করছে। যেমনটা বললাম, সেখানে তো শুধু নাচ শেখানো হয় না, একটা অ্যাসাসিনসকে তৈরি করা হয়, তাকে শক্তপোক্ত বানাতে হবে নিজেকে। আর তেমনটাই দেখি, তাদের এক্সট্রিম ট্রেনিং, গান প্র্যাকটিস, মার্শাল আর্ট, সব দিক দিয়েই তাদেরকে পারফেক্ট হতে হবে। সেখানে ইভের একটা বেস্ট ফ্রেন্ড ছিল, তার নাম হচ্ছে তাতিয়ানা, এবং তাকে সে খুঁজে পাচ্ছে না। সেটা নিয়ে সে ডাইরেক্টরকে প্রশ্ন করে যে তার বন্ধু কোথায়, তার জিনিসপত্র তো নেই সেখানে। ডাইরেক্টর জানায় যে সেই তাতিয়ানার মধ্যে তেমন কোয়ালিটিস নেই যেটা তাকে একটা ভালো হত্যাকারী বানাবে, সেই কারণে তাকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। তবে এই অ্যান্সারটা শুনে ইভ কিন্তু একদমই খুশি না। এখন একটা কিলার ইনস্টিংক্ট কেমন হতে পারে? মোটামুটি এতদিন এক্সট্রিম ড্যান্স প্র্যাকটিস, তারপর মার্শাল আর্ট, গান ট্রেনিং সবই তো হয়েছে। এখন ইভকে একটা লাইভ টেস্ট দিতে হবে, জীবন মৃত্যুর পরীক্ষা, যেখানে ইভের সামনে আর একটা মেয়েকে ছেড়ে দেওয়া হয়েছে। এটা একটা টেস্ট সাবজেক্ট ভেবে নিতে পারেন। তাদের সামনে বন্দুকের পার্টসগুলো রাখা, এবং সময়ের মধ্যে যে সেই পার্টসগুলোকে অ্যাসেম্বল করে আগে গুলি চালাতে পারবে সেই বেঁচে থাকবে। ইভ কিন্তু সেই মেয়েটাকে হত্যা করতে চায় না। ইভেন ইভ সেই মেয়েটার আগেই কিন্তু তার বন্দুকটাকে রেডি করে দেয়, তবে সেই মেয়েটা থামে না। সেই কারণেই বাধ্য হয়ে ইভ তাকে হত্যা করে। মোটমাট ইভের মধ্যে একটা হত্যাকারীর স্কিল থাকলে চলবে না, একটা হত্যাকারীর মানসিকতাও থাকা প্রয়োজন। আর এরপরেই আমরা সেই সিনটা দেখতে পাই যেটার অপেক্ষা ফ্যান্সরা এতক্ষণ ধরে করেছিল। আমরা জন উইককে দেখতে পাই। এখন আপনাদের মাথায় প্রশ্ন যে তাহলে টাইম লাইনটা কেমন হলো?
মানে এখন অ্যাকচুয়ালি আমরা কোন টাইমের গল্পটা শুনছি? এটা হচ্ছে সেই সময় যখন জন উইককে এক্স কমিউনিকাডো ঘোষিত করে দেওয়া হয়েছে, কারণ জন উইক একটা কন্টিনেন্টাল হোটেলের মধ্যেই সেই হাই টেবিলের এক মেম্বারকে হত্যা করেছিল, যেটা তাদের রুলসের এগেনস্টে। এখন জন উইককে পালানোর জন্য একটা প্যাসেজ প্রয়োজন। কে তাকে হেল্প করবে? রাস্কারোমা। কারণ যেহেতু জন উইক এখানেই বড় হয়েছে, এই রাস্কারোমারই একজন মেম্বার ছিল, সেই কারণে তার কাছে একটা টিকিট ছিল। তবে যেহেতু জন উইক এই ফেভারটা নিয়ে নিয়েছে, তাই ভবিষ্যতে সে আর কোনোদিন রাস্কারোমার থেকে সাহায্য নিতে পারবে না। তো সেই কারণেই জন উইক এখানে এসেছিল, আর ওই থ্রুতেই ইভের সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। মোটমাট জন উইক, বা যাকে বাবা ইয়াগা নামে সবাই চেনে, তার গল্প তো সব জায়গায়, মোটমাট সম্পূর্ণ স্থানে তাকে নিয়ে আলোচনা হচ্ছে। আর সেই কারণেই ইভ প্রচন্ড কিউরিসিটির বসে গিয়ে জন উইকের সাথে কথা বলা শুরু করে। ইভ বলতে চায় যে সে এখান থেকে বেরোবে কি করে, মানে সেও একটা মাস্টার অ্যাসাসিনস হতে চায় জনের মতন, এবং কবে তাকে সুযোগ দেওয়া হবে সেটা সে জানে না। তবে জন তাকে তখন একটা উপদেশ দেয় যে এখনো সময় আছে, মেন দরজা এখনো খোলা রয়েছে, সে চাইলেই বেরোতে পারে। জন তাকে বেসিক্যালি উপদেশ দিচ্ছে যে এই যে ক্রাইমের জগৎটা রয়েছে সেটা খুবই নোংরা, এবং এই রাস্তাটা যাতে সে চুজ না করে, নইলে জনের মতনই তার অবস্থা হবে। পরে ইভকে তার ফার্স্ট কন্ট্রাক্ট দেওয়া হয়। তার ফার্স্ট মিশন হচ্ছে একজন বড় বিজনেসম্যান রয়েছে, তার মেয়ে যার নাম হচ্ছে ক্যাটলা পার্ক, তাকে বাঁচাতে হবে। কারণ কিছু দুষ্কৃতী সেই সাউথ কোরিয়ান বিলিয়নিয়ারের মেয়েকে কিডন্যাপ করতে চায় তার পিতার থেকে টাকা নেওয়ার জন্য। ইভের কাজ হচ্ছে যেভাবেই হোক সেই মেয়েটাকে প্রোটেক্ট করতে হবে। একই সাথে এই মিশনের জন্য ইভকে দেওয়া হয়েছে একটা 3D প্রিন্টেড বন্দুক, যার মধ্যে রাবার বুলেট রয়েছে, মানে কমপ্লিটলি নন লিথাল। কত মতন ইভ চলে যায় সেই মিশনটা করার জন্য, এবং সত্যি বিনা বন্দুকে এরকম একটা মিশন করা খুবই কঠিন। তা সত্ত্বেও সে কিন্তু কথা রেখেছে, সেই মেয়েটাকে সে সেফলি সেখান থেকে উদ্ধার করে এনেছে। এবং এই সিনেমার ওয়ান অফ দ্য বেস্ট জিনিস হচ্ছে এই সিনেমাটা প্রত্যেকটা দিক দিয়ে, সেটা কালার টোন বলুন, মিউজিক বলুন, রিদম বলুন, যে পেসে সিনেমাটা চলছে, প্রত্যেকটা দিক দিয়ে এই সিনেমাটা জন উইকের ভাইবটা ম্যাচ করেছে। তো আমাদের ইভ এরকমভাবে মিশন করতে করতে 2 মাস কেটে গেছে। আমরা দেখতে পাই সে একটা ক্লাবে রয়েছে, চারপাশে লাশ পড়ে রয়েছে, যাদেরকে প্রবলি ইভ নিজেই হত্যা করেছে, তবে ছুরি দিয়ে। সে তার মিশন কমপ্লিট করে নিয়েছে এবং সময় মতন সে টাকাও পেয়ে গেছে। তবে সেখান থেকে বেরোনোর সময় সেই মুহূর্তে আবার তার উপরে হামলা হয়। কিছু দুষ্কৃতী তার উপরে হামলা করেছে, যদিও ইভ তাদেরকে তো হত্যা করে দেয়, তবে তাদের হাতেও একটা মার্ক সে লক্ষ্য করতে পারে, অনেকটা সেই এক্সের মতন একটা ক্রস। ঠিক যে মার্কটা সে ছোটবেলায় লক্ষ্য করেছিল সেই মানুষগুলোর হাতে, যারা তার পিতাকে হত্যা করেছিল। ইভ সেই মানুষটার হাতটা কেটে নিয়ে চলে যায় ডাইরেক্টরের কাছে এবং তাকে জিজ্ঞেস করে যে এরা কারা। এরকম মার্ক সে আগেও লক্ষ্য করেছে, যারা তার পিতাকে হত্যা করেছিল। সেই ডাইরেক্টর ইভকে স্পষ্ট বলে দেয় যে এদের পিছু না করতে। এদের সাথে এই রাস্কারোমার অনেক পুরনো একটা প্যাক্ট হয়েছিল, চুক্তি অনুযায়ী তারা একে অপরের বিজনেসে ইন্টারফেয়ার করে না, এবং সেই প্যাক্ট, সেই চুক্তি অনেক পুরনো। ডাইরেক্টর এটাও বলে যে এই মানুষগুলোর কোনো রুলস নেই, এদের কোনো নিয়ম কানুন নেই, কোনো ক্ষমা মায়া দয়ারা কিছু করে না, মানে খুবই ডেঞ্জারাস। তো ইভ যাতে এদের পিছু না করে, ডাইরেক্টর ইভকে এই অর্ডারটা দিয়ে দেয়। তবে ইভ তো থামবে না, সে চলে যায় নিউ ইয়র্ক কন্টিনেন্টালে উইনস্টনের সাথে সাক্ষাৎ করার জন্য। আফটার অল বহুদিন পর সে উইনস্টনের সাথে সাক্ষাৎ করে। বাই দ্য ওয়ে, সেখানে আমরা রিসেপশনিস্ট শ্যারনকেও দেখতে পাই, যে মানুষটা রিয়েল লাইফে মারা গেছে। এবং এই জন উইক সিরিজে এই মানুষটার একটা বেশ দারুণ ভূমিকা ছিল, একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার, বাট আনফর্চুনেটলি মানুষটা মারা গেছে, আর কি করা যাবে। তো ইভ উইনস্টনকে সেম প্রশ্নই করে যে এই মানুষগুলো কারা। উইনস্টন তো অবশ্যই উত্তর দেবে না এটার। তখন ইভ উইনস্টনকে সেই গোল্ড কয়েনটা দেয়, যেটা উইনস্টন তাকে ছোটবেলায় দিয়েছিল। এটার পরিবর্তেই ইভ তার থেকে একটা ফেভার চায় এবং উইনস্টন তাকে হেল্প করে। সেই মানুষগুলো যাদের হাতে এই মার্ক রয়েছে, তারা কোনো ট্রাইব না, বরং তারা একটা কাল্ট। এবং এই মানুষগুলো জাস্ট টাকা পয়সার জন্য মানুষদের হত্যা করে না, বরং তাদের একটা স্পোর্ট, এটা খেলার ছলে বা মজার জন্য। একই সাথে কন্টিনেন্টাল হোটেলেও এদের অ্যাক্সেস রয়েছে। তো সেই কাল্টেরই একজন মেম্বার, যার নাম হচ্ছে ড্যানিয়েল পাইন, সে প্রাগের একটা কন্টিনেন্টাল হোটেলে রয়েছে। মোটমাট 3 দিন আগে এই মানুষটার উপরে প্রায় 2 মিলিয়ন বাউন্টি রাখা হয়েছে। এখন সে কন্টিনেন্টাল হোটেলে কেন লুকিয়ে রয়েছে? সিম্পল, আপনি কন্টিনেন্টালের মধ্যে কোনো ধরনের বিজনেস করতে পারবেন না, মানে কাউকে হত্যা করা, এগুলো আপনি করতে পারবেন না। এবং জন উইক এই নিয়মটা ভঙ্গ করেছিল বলেই কিন্তু পরবর্তীকালে এত ঝামেলার ফেস করেছিল। সো তারপর ইভ চলে যায় সেই প্রাগ কন্টিনেন্টালে, যেখানে সেই কাল্টের কিছু মেম্বারকে আমরা দেখতে পাই। সেই কাল্টের যে লিডার রয়েছে চ্যান্সেলর, তার একটা রাইট হ্যান্ড রয়েছে বিশ্বস্ত, আর একটা মেম্বার লেনা, সেও সেখানে ছিল। তারা সেখানে অপেক্ষা করছে সেই ড্যানিয়েল পাইন নামক সেই মানুষটাকে হত্যা করার জন্য। এখন ভেতরে তো তারা এই কাজ করতে পারবে না, সেই কারণে মানুষটার বেরোনোর অপেক্ষা করছে। আর সেই মুহূর্তে ইভ সেখানে চলে যায়। ইভ ড্যানিয়েলের পাশের রুমটাই নিয়েছে এবং পাশের জানলা দিয়ে লুকিয়ে লুকিয়ে ড্যানিয়েলের রুমে চলে যায় এবং ড্যানিয়েলের সাথে কথা বলা শুরু করে। ড্যানিয়েল ইভকে জানায় যে ইভ যে মানুষগুলোকে খুঁজছে, সেই মানুষগুলো এই হোটেলটাকে ঘিরে রয়েছে। আর তখনই লেনা ড্যানিয়েলের মাথার দাম আরও ডবল করে দেয়। 2 মিলিয়ন ছিল বাউন্টি, সেটাকে 4 মিলিয়ন করে দেয়।
আর এখন যে মানুষগুলো বাইরে অপেক্ষা করছিল তারা লোভ সামলাতে পারে না, ডাইরেক্ট হোটেলের মধ্যেই ঢুকে পড়ে তাকে হত্যা করার জন্য। এবং এই কাল্ট মেম্বারগুলো এটাই তো চায়। দেখুন, ড্যানিয়েল সেই কাল্টেরই কিন্তু একজন মেম্বার, তবে সে তার দল ত্যাগ করে তার নিজের মেয়েকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছে, ঠিক ইভের পিতা যেমনটা করেছিল। কিন্তু সেই কাল্ট লিডার বা এই কাল্টিস্টরা কিন্তু কখনোই সেটা চায় না যে কেউ তাদের ছেড়ে চলে যাক, যার কারণেই সে ইভের মাকে হত্যা করেছিল এবং তার পিতাকে হত্যা করতে এসেছিল। আর ঠিক একই কারণে কিন্তু তারা ড্যানিয়েলকে হত্যা করতে এসেছে। এখন তারা তো এই কন্টিনেন্টালের নিয়ম জানে যে ভেতরে খুন খামারি কিছু করা যাবে না, সেই কারণে তারা ড্যানিয়েলের মাথার দাম আরো ডবল করে দিয়েছে, যাতে যারা নিউলি অ্যাসাসিনস রয়েছে বা যারা এসব নিয়ম টিয়ম ঠিকঠাক জানে না বা মানে না, তারা যাতে নিয়ম ভঙ্গ করে এবং সেই সুযোগে তারা ড্যানিয়েলকে ধরতে পারে। মানে একটা দুর্দান্ত প্ল্যান খাটিয়ে যায়। তো সেখানে সেটাই হয়, সেই মানুষগুলো চলে যায় ড্যানিয়েলকে হত্যা করার জন্য, আর সেখানে একটা চরম লড়াই হয়। তবে ইভ কিন্তু নিয়ম ভঙ্গ করে না, সে কাউকে সেই হোটেলের কিন্তু হত্যা করেনি, বরং ঘায়েল করেছে, নিজেকে ডিফেন্ড করেছে। একই সাথে ইভ এটাও বুঝতে পারে যে এই ড্যানিয়েল মানুষটা তাকে সাহায্য করতে পারে। এই কাল্টিস্টগুলো আসলেই কোথায় থাকে, তাদের হেডকোয়ার্টার কোথায়, কেউ জানে না, তবে ড্যানিয়েল তাকে বলে দেবে যদি ইভ ড্যানিয়েল এবং তার মেয়েকে সাহায্য করে সেই স্থান থেকে পালাতে। ড্যানিয়েল চায় যে তার মেয়ে নিরাপদ থাকুক, তবে আনফর্চুনেটলি সেই কাল্টের লোকেরা ড্যানিয়েলের মেয়েকে সেখান থেকে নিয়ে চলে যায় এবং ড্যানিয়েল চরম ঘায়েল হয়। অন্যদিকে সেখানে যে ঝামেলা হয়েছে, বহু অ্যাসাসিনস এবং আমাদের ইভ তারা সেই কন্টিনেন্টাল সিকিউরিটিদের হাতে ধরা পড়ে গেছে। ইভ সত্যটাই জানায় যে সে কাউকে হত্যা করেনি, সে কোনো নিয়ম ভঙ্গ করেনি, আর সেই কারণেই তাকে ছেড়ে দেওয়া হয় এবং তার পাশে থাকা দুজনকে গুলি মেরে হত্যা করে দেওয়া হয়। মানে এই কন্টিনেন্টালের নিয়ম ভঙ্গের একটাই শাস্তি, যে মৃত্যুদণ্ড, ব্যাস। তারপর ইভ চলে যায় ফ্র্যাঙ্কের কাছে। ফ্র্যাঙ্ক হচ্ছে একজন আর্মস ডিলার এবং তাকে প্রশ্ন করা শুরু করে যে এরকম হাতে মারপওয়ালা মানুষদেরকে সে চেনে নাকি। ফ্র্যাঙ্ক অবশ্যই চেনে, তবে এদেরকে নিয়ে কেউ কিছু বলতে চায় না। যাই হোক, ইভ সেখানে গেছে কিছু অস্ত্র কেনার জন্য, তার পরবর্তী বড় মিশনের জন্য, আর সেই মুহূর্তে সেই কাল্টের লোকেরা সেখানে আবার হামলা করেছে। আর এবার হামলাটা হয়েছে ইভের উপরে, কারণ তারা তো লক্ষ্য করেছে যে ইভ ড্যানিয়েল নামক সেই মানুষটাকে হেল্প করছিল, একই সাথে ড্যানিয়েলের যে মেয়েটা রয়েছে এলা, তাকেও বাঁচানোর চেষ্টা ছিল। তো অবভিয়াসলি সেটা যেমন তেমন তো কোনো মেয়ে না। তো সেই স্থানে সেই দুষ্কৃতীগুলো হামলা করে এবং এই পার্টিকুলার সিনটা ভাই দেখে ফিল হয় যে হ্যাঁ, এটা জন উইকের স্ট্যান্ডার্ডটা ম্যাচ করে অ্যাকচুয়ালি। এই যেমন ইভের কাছে বন্দুক তো নেই, তবে সেই অস্ত্রাগারে ছিল কিছু গ্রেনেড, যেগুলো দিয়ে ইভ সেখানে যে ক্যাওসটা তৈরি করে সেটা সত্যি রিমার্কেবল। একটা পারফেক্টলি ক্যাওটিক অ্যাকশন সিনকে কিভাবে কোরিওগ্রাফ করতে হয় সেটা এইগুলো না দেখলে আমরা জানতে পারবো না। আর এই কারণেই কিন্তু এই জন উইক ইউনিভার্সের সিনেমাগুলো আমরা এতটা পছন্দ করি। সেই নিউ ইয়র্ক কন্টিনেন্টালে হামলা, ওসাকা কন্টিনেন্টালে হামলা, তারপর সেই জন উইকের টপ ডাউন ভিউ যেখানে জন উইক ইনসেন্ডারি রাউন্ডসগুলো ইউজ করছিল। তো এগুলো থেকে ভালো লাগে যে গানস লাভারদের ওয়াইল্ডেস্ট ফ্যান্টাসিগুলোকে কি সুন্দরভাবে সিনেমাতে পোর্ট্রে করা হচ্ছে। তো ফ্র্যাঙ্ক ফাইনালি এবার মুখ খোলে, মানে তার দোকানের যা অবস্থা হয়েছে তাই অবশেষে সে ইভকে সাহায্য করে। এখন সেই কাল্টের এক্স্যাক্ট লোকেশনটা তো সে জানে না, তবে কিছু রুমার রয়েছে। সেই অনুযায়ী এই মানুষগুলো হেলস্টার্ট নামক একটা জায়গাতে থাকে, যেটা প্রবলি অস্ট্রিয়াতে রয়েছে। ইভ তারপর গাড়ি নিয়ে সেখানে যাচ্ছে, আর তখনই ডাইরেক্টর তাকে ফোন করে যে ইভকে অলরেডি একবার সাবধান করেছিল, তবে ইভের মাথায় তো এখন বদলার আগুন জ্বলছে। সেই কারণে ডাইরেক্টরের মুখের উপরে সে তার ফোনটা কেটে দেয় এবং চলে যায় সেই গ্রামে। বরফ টরফ পড়ছে, চারিদিকে নর্মাল মানুষ, তবে এরা কেউ নর্মাল না। কেন সেটা এখনই দেখবেন। ইভ একটা স্টোরে ঢুকেছিল এবং সেই স্টোরেই একজন মানুষ চলে আসে তার উপর হামলা করার জন্য। অ্যাকচুয়ালি তারা ইভকে ট্র্যাক করছে। যাই হোক, ইভ সেখানে একজনকে তো মেরে দেয়, তবে সেই একজন যথেষ্ট ছিল না। সেখানকার লোকাল যে সিভিলিয়ান ছিল, যারা নর্মাল মানুষ হাঁটাচলা করছে, তারা বন্দুক নিয়ে সেখানে চলে আসে, পুলিশ সেখানে চলে আসে বন্দুক নিয়ে। ইভেন সেই স্টোরে যে মেয়েটা কাজ করে সেও ইভকে হত্যা করার চেষ্টা করে, কারণ সেই সম্পূর্ণ গ্রামটাই অ্যাকচুয়ালি সেই অ্যাসাসিনসদের। সো আমাদের ইভ তো সবাইকে হত্যা করে দিয়েছে সেখানে, সেই কারণে সেই গ্রামে অ্যালার্ম বাজিয়ে দেওয়া হয়। সব বাচ্চারা চুপচাপ ঘরে ঢুকে যায়, মানে বাচ্চারা সেখানে পার্কে খেলছে, তার পাশে আবার গান রেঞ্জেরও ব্যবস্থা করা রয়েছে। তো এটা প্রুভ করে যে এখানকার বাচ্চাদের ছোটবেলা থেকে এই টাইপের ট্রেনিং দেওয়া হয়। সো অ্যালার্ম তো বেজে গেছে, সেই কারণে নর্মাল যে গ্রামের লোকেরা রয়েছে তারা প্রত্যেকে হাতে বন্দুক টন্দুক নিয়ে বাইরে বেরিয়ে এসেছে ইভকে খোঁজার জন্য। এখন সম্পূর্ণ গ্রামের এগেনস্টে ইভ একা, বেচারি অনেক চেষ্টা তো করে, তবে অবশেষে লেনার হাতে সে ধরা পড়ে যায়। একই সাথে তারা এটাও জানতে পেরে গেছে যে ইভ রেস্কারামার একজন মেম্বার। চ্যান্সেলর সেখানে উপস্থিত ছিল, যে সেই ছোট্ট এলার সাথে কথা বলছিল, অর্থাৎ ড্যানিয়েলের মেয়ে। গল্পের শুরুতে দেখেছিলাম যে সেই চ্যান্সেলর ইভকে নিয়ে যেতে এসেছিল, এখন সে এলাকে নিয়ে চলে এসেছে, কারণ সে চায় না যে তাদের গ্রামের বা তাদের এই স্থানে কোনো বাচ্চা বাইরে চলে যাক। এবং সম্ভবত সেটা বাচ্চাদের কোনো স্কুল বা পড়াশোনার জায়গা ছিল, কারণ ব্ল্যাক বোর্ডে দেখলাম যে মানুষের হার্টের একটা ছবি উপরে বন্দুক আঁকা, তো প্রবলি কোথায় গুলি চালাতে হবে এইসব ট্রেনিংও দেওয়া হয়। এখন এই ছোটোখাটো জিনিসগুলোর উপরে আমাদের এই কারণে নজর দিতে হচ্ছে, কারণ এই কাল্টের এক্স্যাক্ট ব্যাপারে কিন্তু আমাদের এই সিনেমায় কিছু বলা হয়নি। এখন অবশ্যই জন উইকের এই ইউনিভার্সটাকে আরও
এক্সপ্যান্ড করা হচ্ছে, আরও নতুন নতুন গল্প আসবে এখানে, তো নিউ ক্যারেক্টার, নিউ ভিলেন, এদেরকেও ইন্ট্রোডিউস করা প্রয়োজন, যেটা আমার ঠিকই মনে হয়। তো সেই চ্যান্সেলর ফাইনালি ইভের মুখোমুখি হয়। সেই চ্যান্সেলর বলতে থাকে যে তাদের সাথে সে রস্কারোমার একটা ডিল হয়েছিল, ইভ সেই ডিলটা ভঙ্গ করে দিয়েছে। তবে পরে সে জানতে পারে যে এটার সাথে রস্কারোমার কোনো কানেকশনই নেই, ইভ এখানে এসেছে বদলা নেওয়ার জন্য। আর তখনই চ্যান্সেলর সত্যটা জানতে পারে যে সেই বহু বছর আগে যে মেয়েটাকে তারা নিতে গিয়েছিল, ইভ হচ্ছে সেই মেয়েটাই। মানে ভাগ্যের কি খেলা, ইভ স্বয়ং নিজে পায়ে হেঁটে এখানে এসেছে, পায়ে হেঁটে না, গাড়ি চালিয়ে। যাই হোক, একই সাথে সেই চ্যান্সেলরের যে বিশ্বস্ত একজন অ্যাসাসিন রয়েছে না, লেনা, এটা হচ্ছে ইভের বোন। গল্পের শুরুতেই তো ইভের পিতা বলেছিল যে তার আর একটা মেয়েও রয়েছে যে সম্ভবত সেই দ্য চ্যান্সেলরের ইনফ্লুয়েন্সে পড়ে গেছিল, সেই কারণে তাকে বাঁচানো সম্ভব ছিল না, সেই কারণে শুধু ইভকে সে বাঁচানোর চেষ্টা করেছিল। লেনা যখন সত্যটা জানতে পারে যে সেই ইভ তার বোন, সে চলে যায় ইভের সাথে পার্সোনালি দেখা করতে। অ্যাকচুয়ালি এই গুন্ডাগুলো ইভকে তো ধরে রেখেছিল, তবে ইভ কোনো মতে একটা বন্দুক চুরি করে সবাইকে মেরে সেখান থেকে পালায় এবং লেনা তার পিছু করে এবং ফাইনালি দুই বোন মুখোমুখি হয়। সেখানে তাদের মধ্যে কিছু ইমোশনাল কথা হয়। অ্যাকচুয়ালি ইভের জন্ম তো এখানেই হয়েছিল, কিন্তু ইভের পিতা তাকে এখান থেকে নিয়ে চলে যায় যাতে সে একটা নর্মাল লাইফ লিড করতে পারে। তবে ভাগ্যের খেলা দেখুন, এক হত্যাকারী জীবন ত্যাগ করে গিয়ে সে আরেক হত্যাকারী তৈরি হয়েছে। যাই হোক, ইভের কিন্তু কিছু মনে নেই, তবে লেনার মনে রয়েছে এবং সে ইভকে এখনও ভালোবাসে। তবে তাদের যে সেই চ্যান্সেলর রয়েছে, সে তাদের লোকদের আদেশ দেয় যে দুজনকেই হত্যা করে দিতে, অর্থাৎ লেনা এবং ইভ, কারণ লেনার উপরে সে আর বিশ্বাস করতে পারছে না। তারা একটা ক্যাবিনের মধ্যে আলোচনা করছিল এবং সেই গুন্ডাগুলো এলোপাথারি তার মধ্যে বোম ছুঁড়ে মারে এবং সেই এক্সপ্লোশনে লেনা মারা যায়। ইভ সামান্য ঘায়েল হয়, তবে সেই স্ট্রাইক টিম বা সেই মানুষগুলো যারা হামলা করেছিল, ইভ তাদেরকে হত্যা করে দেয় এবং তাদের থেকে রেডিওটা নিয়ে সরাসরি সেই চ্যান্সেলরকে থ্রেট করে বসে যে এই লড়াই ততক্ষণ থামবে না যতক্ষণ না তুমি মারা যাচ্ছ। আর এইসব শোনার পরেই চ্যান্সেলর সরাসরি ডাইরেক্টরের সাথে কন্ট্যাক্ট করে, সে রস্কারোমার, এবং বলে যে তোমার এক মেয়ে আমাদের এখানে এসে চরম তোলপাড় করছে এবং যেটা আমাদের প্রায় শত শত বছর পুরনো চুক্তিটাকে ভঙ্গ করছে। এখন ডাইরেক্টর তো সত্যটাই জানায় যে মেয়ে আমার নাগালের বাইরে চলে গেছে, কারোর কথা শুনছে না। তবে চ্যান্সেলর জানায় যে না, আমি কারোর কথা শুনবো না, তুমি আইদার তাকে ডেকে আনো বা তাকে যেভাবে হোক থামাও। মোটমাট মধ্যরাত অবধি সময় দেওয়া হয়েছে, তার মধ্যে যদি সে না থামে বা সে যদি না মরে, তাহলে চ্যান্সেলর এই রাস্কারোমার এগেনস্টে একটা লড়াই ঘোষণা করবে, অর্থাৎ সম্পূর্ণ রাস্কারোমাকেই তারা ধ্বংস করে দেবে, এমনটাই হুমকি দিয়েছে। আর তখন সেই ডাইরেক্টর চ্যান্সেলরকে জানায় যে ঠিক আছে, তারা একটা ব্যবস্থা করবে। ইভকে থামানোর জন্য ডাইরেক্টর আরেকজন মানুষকে পাঠাবে, তবে সেই কাল্টের লোকেরা যাতে সেই মানুষটার উপরে আক্রমণ না করে। আজ মধ্যরাতের মধ্যেই ঝামেলা যদি তারা মিটিয়ে ফেলতে পারে, তাহলে চ্যান্সেলর কোনো লড়াই ঘোষণা করবে না। সো এখন প্রশ্ন হচ্ছে যে ইভকে আটকানোর জন্য কাকে পাঠানো হবে? ওয়েল, সেই ডাইরেক্টর জন উইককে পাঠিয়েছে। এখন যা চুক্তি হয়েছে যে মধ্যরাত অবধি তাদের সময় আছে এবং সেই সময়ের মধ্যে এই কাল্টের কোনো লোক এনগেজ হবে না। জন উইকের হাতে সবকিছু ছেড়ে দেওয়া হয়েছে, সে বুঝে নেবে। তবে ওয়েট, জন উইক তো এই মুহূর্তে এক্সকমিউনিকেডো, সে নিজেই তো সব জায়গা থেকে পালিয়ে বেড়াচ্ছে, সে কি তাহলে কোনো কন্ট্রাক্ট নিতে পারবে? উত্তর হচ্ছে না। রাস্কারোমার সাথে জন উইকের সব সম্পর্ক কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই ডাইরেক্টর জাস্ট পার্সোনালি জন উইককে ফোন করে সেখানে পাঠিয়েছে একটা পার্সোনাল ফেভার হিসাবে। তো আমাদের ইভ ফাইনালি জন উইক বা আমাদের বাবা ইয়াগার মুখোমুখি হয়। জন উইক তাকে পালানোর সুযোগ দেয়, তবে ইভ তো সেখানে যাবে না। ইভ বুঝেই যায় যে জন উইক সেখানে এসেছে তাকে হত্যা করার জন্য, সেই কারণেই ইভ আগে গুলি চালায়। তবে জন উইক কিন্তু কোনো হামলা করে না, বরং সে জাস্ট নিজেকে ডিফেন্ড করছে। সে চাইলে ইজিলি ইভকে হত্যা করে দিতে পারে, তবে সে বারবার ইভকে বলছে যে লড়াই থামিয়ে সেখান থেকে চলে যেতে, তবে ইভ যাবেই না কিছুতে। মানে ইভ মরতে রাজি আছে কিন্তু সে যাবে না। সেই কারণে জন উইক তাকে মধ্যরাত্রি পর্যন্ত সময় দেয়। 12টা বাজতে এখনও প্রায় 28 মিনিট সময় রয়েছে। তার মধ্যে ইভ যদি তার কাজটা না করতে পারে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। মোটমাট যেমনটা আমরা ইউনিভার্সেই দেখেছি যে সবকিছু রুলসের উপরে রয়েছে, নিয়ম। তো জন উইক ইভকে সেখান থেকে যেতে দেয় যাতে ইভ তার বদলাটা নিতে পারে। তবে এখানে অনেক প্রশ্ন আসে যে জন উইক যে নিজের কথা রাখার জন্য ফেমাস, সে এত সহজে ইভকে কেন চলে যেতে দিল সেখান থেকে? ব্যাপার হচ্ছে যে জন উইক রুলস তেমন মানে না। প্রথমত কন্টিনেন্টালের নিয়ম ভেঙেছে সে, হাই টেবিলের নিয়ম ভেঙেছে সে। জন উইকের যেটা ঠিক মনে হয় সে সেটাই করে। তার মনে হয়েছে যে ইভ যখন এত বড় বিপদ নিতে রাজি তার পিতার মৃত্যুর বদলাটা নেওয়ার জন্য, তো তাকে একটা সুযোগ দেওয়া উচিত। আফটারঅল আমরা এটাও লক্ষ্য করেছি যে জন উইক এবং ইভের লাইফ সাইকেলটা অলমোস্ট সেম, তো তাদের চিন্তার কিছু তার সিমিলারিটি রয়েছে সেখানে। একই সাথে জন উইক কিন্তু এখানে কোনো কন্ট্রাক্ট নেয়নি, যেমনটা আমরা দেখেছি যে অফিসিয়ালি ভাবে তাকে এক্সকমিউনিকেডো বানিয়ে দেওয়া হয়েছে, সে হাই টেবিলের অংশ না। সে জাস্ট একটা পার্সোনাল ফেভার দিচ্ছে একজনকে, মানে একজন তাকে বলেছে একটু সাহায্য করার জন্য, সে সাহায্য করছে, কোনো অফিসিয়াল কাজ করছে না সে এখানে। অন্যদিকে চ্যান্সেলরও বুঝে গেছে যে জন উইক তো একে ছেড়ে দিয়েছে, সেই কারণে সে তার সম্পূর্ণ গ্রামবাসীকে আদেশ দিয়েছে যে বাইরে বেরো এবং তাদেরকে হত্যা করো।
আর তারপরে আমরা কিছু এপিক সিন দেখতে পাই। মোটমাট অ্যাকশনের কথায় আসলে এই সিনেমায় যেটাই বলি সেটাই কম হয়ে যাবে। ইভ তো হাতে একটা ফ্লেম থ্রোয়ার নিয়ে এলো, পাথারি মানুষদের জ্বালিয়ে দিচ্ছে, অন্যদিকে আর একজন ফ্লেম থ্রোয়ারের সাথে লেগে গেছে তার লড়াই। অন্যদিকে চ্যান্সেলর বুঝে গেছে যে তার সময় আসছে, তাকে রিলোকেট করা হবে। সে বলতে থাকে যে লাস্ট 200 বছরে কোনো লিডার তার গদি ত্যাগ করে পালায়নি ভয়তে, তবে এখন সিচুয়েশনটা আলাদা, ইভের ব্যাপার তো আলাদা। অন্যদিকে জন উইককেও খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই কারণে সেই চ্যান্সেলরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। জন সময় মতন নিজের ঘড়ি চেক করছে যে আর কত সময় বাকি রয়েছে, একই সাথে ইভকেও সাহায্য করছে যখন ইভের সাহায্য প্রয়োজন। অন্যদিকে সেই কাল্টের লোকেরা তো বুঝেই গেছে যে এটা এক টাইপের সুসাইড, কারণ জন উইকের মুখোমুখি হওয়া মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। মানে এটা আমি বলছি না, সিনেমাতে সেই মানুষগুলো অ্যাকচুয়ালি জন উইকের মুখোমুখি হতে ভয় পাচ্ছিল, তারা ভাবছিল যে এটা তো এক টাইপের সুসাইড। এবং আমরা দেখতে পাই জন উইককে অ্যাকশনে দেখতে পাই, যেটা ফ্যান্সরা অপেক্ষা করেছিল। অবশেষে সেই চ্যান্সেলর, যার পালানোর আর কোনো রাস্তা নেই, সে ফাইনালি ইভের মুখোমুখি হয়। তাকে কিছু ইমোশনাল ডায়লগ, কিছু প্রভোগ করার মতন ডায়লগ দিতে থাকে যে আমরা 1000 বছর ধরে এখানে আছি, আমাদের নিয়ম একই থাকবে, এখানের যা সিস্টেম সেরকমই চলতে থাকবে, ইভ যাই চেষ্টা করুক কিছুই পরিবর্তন হবে না। তবে ইভ এত কিছু শোনে না এবং সরাসরি তার মাথায় গুলি মেরে হত্যা করে দেয়। তারপর সে এলাকে সেখান থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে জন উইক ডাইরেক্টরকে ফোন করে বলে দেয় কাজ হয়ে গেছে। ডাইরেক্টর ভেবেছে হয়তো ইভ মারা গেছে, তবে জন উইক জানায় যে না, সে চ্যান্সেলর মারা গেছে। যেটা শুনতে পেয়ে ডাইরেক্টর হয়তো খুশি না, কারণ এই দুটো দলের মধ্যে হয়তো এবার একটা বড় দ্বন্দ্ব বাঁধবে ইভের কারণে। এখন আবারও প্রশ্ন আসে যে জন উইক কেন সেই ডাইরেক্টরের আদেশটা শুনল না। দেখুন, যদি জনকে আপনারা ভালো মতন ফলো করেন তাহলে বুঝবেন যে জন উইক তার নিজের লাইফটাকে পছন্দ করেন না। জনের সব থেকে হ্যাপিয়েস্ট মোমেন্ট ছিল যখন সে বিয়ে করেছিল, তার স্ত্রীর সাথে সে ছিল, তার রিটায়ারমেন্টের লাইফ, তার কুকুরটা যখন ছিল, সেইটুকুনি সময়। এই রাস্কারোমা জনকে আশ্রয় তো দিয়েছে, তবে তাকে একটা হত্যাকারী বানিয়েছে। এবং এই লাইফটা জন কখনোই পছন্দ করে না বলেই কিন্তু সে ইভকে উপদেশ দিয়েছিল যে এই লাইফটা ত্যাগ করে চলে যেতে, তার হাতে একটা সুযোগ রয়েছে। ইভেন বিপদের সময়ও কিন্তু এই রাস্কারোমা জনকে তেমন হেল্প করেননি, কারণ এরা প্রত্যেকেই নিয়মে বন্দী। তবে জন নিজের মনের কথা শোনে, তার যেটা ঠিক মনে হয়েছে সে সেটাই করেছে। এলা তারপর ফাইনালি তার পিতার সাথে সাক্ষাৎ করে ড্যানিয়েলের সাথে। অন্যদিকে ইভও চলে যায় সেই নিউ ইয়র্ক কন্টিনেন্টালে, কারণ ইভ জানে যে এখন বিপদ তার চারিদিকে। সে রাস্কারোমার এগেনস্টে কাজ করেছে, রাস্কারোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ফলস্বরূপ ইভের উপরে বাউন্টি রাখা হয়েছে 5 মিলিয়ন। ইভ এবং অন্যান্য অ্যাসাসিনসদের কাছেও সেই মেসেজ চলে যায় এবং ইভও বুঝতে পেরে যায় যে সেই চ্যান্সেলরকে হত্যা করে তার জাস্ট সমস্যাটা মেটেনি, বরং সমস্যা শুরু হয়েছে। আর যেমনটা বললাম যে ইভ এবং জনের সাইকেলটা অলমোস্ট সেম আর কি, এখন ইভকেও ঠিক সেরকমই করতে হবে যেমনটা জন করেছে, সারভাইভ। তো এই হচ্ছে স্টোরি। আই হোপ আপনাদের ভালো লেগেছে এবং আমি সাজেস্ট করব অন্তত এই দুর্দান্ত অ্যাকশনগুলোর জন্য এই সিনেমাটা একবারের বেশিও আপনি কনসিডার করতে পারেন। একটা ডিসেন্ট গল্প, তেমন খুঁত আমি খুঁজে পাইনি এই সিনেমাতে। ইভেন জন উইকের নাম নিয়ে যে কন্টিনেন্টাল সিরিজটা বেরিয়েছিল সেটার থেকে আমার এই সিনেমাটা ফার বেটার মনে হয়েছে। মানে তারা জাস্ট জন উইকের নাম নিয়ে এই সিনেমাতে লিটারেলি জন উইক এসে অ্যাকশন করেছে। বাই দ্য ওয়ে, যেমনটা বললাম যে কমপ্লিট প্লেলিস্ট বানানো রয়েছে, সেটা চেক আউট করতে একদমই ভুলবেন না এবং আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে একদমই ভুলবেন না, লিঙ্কগুলো কিন্তু ডেসক্রিপশনে রয়েছে। তো দেখা হচ্ছে সেখানে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।